নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের বিদেশ সচিব পর্যায়ের একটা বৈঠক হয়। সেখানে বাংলাদেশের বিদেশ সচিব গিয়েছিলেন, পাকিস্তানের উপবিদেশ সচিব গিয়েছিলেন এবং পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ ইসলামাবাদ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল। সেটা কুনমিং ডায়ালগ হিসাবে পরিচিতি হয়েছে। একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ সেই ওয়ার্কিং গ্রুপ গঠন করতে রাজি হয়নি এবং একটা ঘোষণাপত্র জারি হয়েছিল, কিন্তু বাংলাদেশ তাতে সই করেনি। তারা বলেছে যে ঘোষণাপত্রের বয়ান কি সেটা বাংলাদেশের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়নি এবং একটা গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে স্বাক্ষর করার আগে বাংলাদেশের বিদেশ সচিব বলেছিলেন দেশে ফিরে আলোচনার প্রয়োজন আছে। তাতে চীন একটু অসন্তুষ্টই হয়েছিল। আসলে চীন পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ভারতকে একটু চাপে ফেলার চেষ্টা করছে। আবার চীনের বিনিয়োগ আছে বাংলাদেশে, চীনের বিনিয়োগ। সম্প্রতি ইউনুস গিয়েছিলেন বেইজিং এ, সেখানে নর্থ ইস্ট ল্যান্ডলক বলেছিলেন এবং ওখানকার সমুদ্রের অভিভাবক বাংলাদেশ, এই কথাগুলো বলেছিলেন যে চীন যাতে বাণিজ্য করতে পারে তিনি সব দ্বার উন্মুক্ত করে দিচ্ছেন। ভারত এটা ভালোভাবে নেয়নি এবং ট্রান্সশিপমেন্ট সহ অনেক কিছু ব্যবস্থা ভারত বাতিল করেছিল এবং তাতে বাংলাদেশের রপ্তানিকারকদের প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হয় এবং বাংলাদেশের বণিক সভাগুলো ইউনুস সরকারের উপর চাপ দেয় যাতে তারা ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, কিন্তু এখনো পর্যন্ত সেই অচলাবস্থা কাটেনি। ট্রান্সশিপমেন্ট এখনো বন্ধ আছে। যেই ইউনুস দেখলো চীন অসন্তুষ্ট হচ্ছে, একেবারে আনশিডিউল ভিজিটে বাংলাদেশের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার রহমান ওরফে খলিলুর রহমান, তিনি আবার মার্কিন নাগরিক, তিনি চীন সফর করছেন, অর্থাৎ চীনকে একটু পেসিফাই করার জন্য। দেখুন, ইউনুসের অন্তর্বর্তী সরকার এটা অগণতান্ত্রিক, অনির্বাচিত, অবৈধ দখলদার সরকার। এই সরকার নির্বাচন করতে চায় না, অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় এবং যতদিন সম্ভব ইউনুস চাইছেন যে ক্ষমতা আঁকড়ে থাকতে। প্রথমে তিনি পবিত্র ঈদের আগে বললেন যে এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশে নির্বাচন হবে, কিন্তু ওই সময় বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয়। রমজান চলবে, তারপরে ঈদ আসবে, ওই সময় নির্বাচনের কাজ বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্র সম্ভব নয়। আবার ওই সময় কালবৈশাখী থাকে, পরীক্ষা টরীক্ষা থাকে। তাই বিএনপি সহ অন্যান্য দলগুলো ডিসেম্বরে নির্বাচনের কথা বলছিল। সেনাবাহিনীও একই দাবি জানিয়েছে। মাঝে একটা রফা সূত্র বেরিয়েছে নাকি তারেক রহমানের সঙ্গে ইউনুসের যে বৈঠক হয়েছে লন্ডনে, তাতে ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা। কিন্তু বললাম না, আচারে বিশ্বাস নেই। সুদখোর ইউনুস নির্বাচন নামক পদ্ধতিকেই বিশ্বাস করেন না। ব্যাকডোর দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান এবং নিজের একটা পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনের ঘোষণা করবেন না। যদি বিএনপি রাজি হয় ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করতে, তাহলে ইউনুস হয়তো রাজি হবেন ওই ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে। কিন্তু ইউনুসের মতো একজনকে কি বিএনপি রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করবে? আই হ্যাভ এ গ্রেট ডাউট। ইউনুসের আর একটা ছক আছে যে অ্যান্টনিও গুতেরেসের পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হওয়া। অ্যান্টনিও গুতেরেস পর্তুগালের বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছিল। তা ইউনুসের সেই স্বপ্ন আছে। সেই স্বপ্ন তখনই সফল হবে যখন পশ্চিমের বড় বড় দেশগুলো ইউনুসের প্রার্থীপদ সমর্থন করবে। সেই জন্য ইউনুস বাংলাদেশের মাটিকে ওই রাখাইন প্রদেশের জন্য হিউম্যান করিডোর হিসাবে তুলে দিতে চায়। চট্টগ্রামের বন্দর একটা বিদেশি কোম্পানির কাছে আউটসোর্স করতে চায়। এটা হচ্ছে ইউনুসের যারা প্রভু, যারা ইউনুসকে এখানে বসিয়েছে, তাদের দেওয়া অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে ইউনুস সফলভাবে করতে পারলে ইউনুসের পরবর্তী লক্ষ্য পূর্ণ হতে পারে। এই হচ্ছে বাংলাদেশের আবহাওয়া।
যেখানে রবীন্দ্রনাথের কাছারির ভাঙচুর হচ্ছে, চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘু মানে সনাতনীদের এথনিক ক্লিনজিং এর উদ্যোগ নেওয়া হচ্ছে, সনাতনীরা পূজা পার্বণ উৎসব করতে ভয় পাচ্ছেন, ইসকন আক্রান্ত হচ্ছে, গলায় কণ্ঠীর মালা থাকলে তৌহিদি জনতা হেনস্থা করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর ইউনূস সবসময় স্টেট অফ ডিনায়ালে থাকেন, কিচ্ছু হয়নি, অপপ্রচার, ভারতীয় মিডিয়ার অপপ্রচার, এভরিথিং ইজ হাঙ্কি ডোরি। বিষয়টি যে তা নয় সেটা আমরা সবাই জানি, কারণ মিথ্যেবাদী ইউনূস এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু পশ্চিমী সংবাদ মাধ্যম ইউনূসকে ন্যাংট করে দিচ্ছে। তারা বলছে ওই নীলেনবাবুর কবিতার মতো, উলঙ্গ রাজার মতো, রাজা তোর কাপড় কোথায়। বাংলাদেশ ভারতে তাদের নতুন হাই কমিশনারকে পাঠিয়েছে, রিয়াজ হামিদুল্লাহ। তিনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়েই তিনি বঙ্গেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার চেয়েছিলেন, তা বঙ্গেশ্বরী রাজি হয়েছিল, খুব ভালো কথা। তো 23শে জুন বিকেল বেলায় 14 তলায় বঙ্গেশ্বরীর সঙ্গে মিটিং করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তারপর বাংলাদেশের উপদূতাবাস, যেটা কলকাতায় আছে, তারা বিবৃতি দেয়। সেখানে বিবৃতি দিয়ে তারা বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে খুব উষ্ণ আলাপ আলোচনা হয়েছে, খুব সৌহার্দ্যপূর্ণ ভাবে। দুদেশের মানুষের যোগাযোগ যাতে নিবিড় হয় সেটা মুখ্যমন্ত্রী চেয়েছেন, এবং একই সঙ্গে যৌথ গবেষণার কথাও বলেছেন এবং ইউনূসকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আচ্ছা, বিগত 10 বছরের মধ্যে এই প্রথমবার বাংলাদেশের এই রাষ্ট্রদূতের সঙ্গে মাননীয় বৈঠক করলেন, এতদিন কিন্তু তিনি করেননি। এই রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা রাষ্ট্রদূত। তাহলে হঠাৎ করে তিনি বৈঠক চাইলেন, মাননীয় রাজি হয়ে গেলেন কেন? এখানেই আছে অঙ্কটা। যে কথাগুলো উপদূতাবাস বলছে, হ্যাঁ এরকম আলোচনা তো নিশ্চয়ই হয়েছে, পড়শির সঙ্গে তো আমরা সুসম্পর্ক চাই, কারণ দুদেশের মানুষই তো বাংলায় কথা বলে। রবীন্দ্রনাথ নজরুল তো আমাদের সবার, এবং বাংলাদেশের মানুষের প্রতি তো আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব রীতিমতো তীব্র। তৌহিদি জনতা বলুন, ফান্ডামেন্টালিস্টরা বলুন, সবকিছুর মধ্যে ভারতের ভূত থাকে। এইরকম একটা আবহে যখন বাংলাদেশের রাষ্ট্রদূত 14 তলায় বৈঠক করলেন, অনেকক্ষণ বৈঠক হয়েছে, পরিবেশ খুব ভালো ছিল, উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। আমাদের মুখ্য সচিব ছিলেন। শুধু কি গোল গোল এই কথা হয়েছে, নাকি আরো কিছু হয়েছে? আসলে আমরা যে পুশব্যাক করাচ্ছি অবৈধ বাংলাদেশিদের, সেটা নিয়ে বাংলাদেশ সরকার খুব চাপে আছে। ওখানে বিভিন্ন মসজিদ থেকে সীমানার সংলগ্ন গ্রামের ঘোষণা করা হচ্ছে যে ভারত পুশব্যাক করবে, তোমরা মানববন্ধন করো, অর্থাৎ পুশব্যাককে আটকে দেওয়া। কিন্তু আমরা বলেছি যে অবৈধ বাংলাদেশিদের দেশ ছাড়তে হবে, রোহিঙ্গাদের দেশ ছাড়তে হবে। তা এটা এই বিষয়টাই নিয়ে কি উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন? মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বিবৃতি নেই, সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলেন। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি চিন্ময় প্রভুর বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে কিছু বলেছেন? কেন তাকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে সে সম্পর্কে কি জানতে চেয়েছেন? শুধু রবীন্দ্রনাথের কাছারি বাড়ি নয়, ওখানে ধর্মীয় সংখ্যালঘুরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক, কার্যত এথনিক ক্লিনজিং এর মতো অবস্থা। প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে আসছে এবং ইউনূসের প্রশাসন বিষয়টাকে দেখেও দেখছে না, বিনা বিচারে আটক করা হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের
সব থেকে বড় প্রতিষ্ঠান। তাদের সভাপতি ছিলেন দাশগুপ্ত সাহেব, আইনজীবী, ৭৬ বছর বয়স, চট্টগ্রামের মানুষ। তার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। শাহরিয়ার কবির, অসুস্থ মানুষ, জেলের কন্ডেম সেলে আছেন, তার চিকিৎসা হচ্ছে না। এই প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার তুলেছি। ভারতের বিদেশ মন্ত্রকও বাংলাদেশে হিন্দু নিধন এবং হিন্দুদের অত্যাচার নিয়েও বারে বারে উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু ভারতবর্ষের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক, এবং ভারত বাংলাদেশের সীমান্ত ২০০০ কিলোমিটারের বেশি। আমি জানি না রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে আমাদের উদ্বেগের কথা রাষ্ট্রদূতকে জানিয়েছেন কিনা। আমরা তো সুসম্পর্ক চাই, উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার, কিন্তু বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা যদি আক্রান্ত হয়, যদি অসহিষ্ণুতা বাড়ে, সেটা আমাদের পক্ষে উদ্বেগের। ৮% ধর্মীয় সংখ্যালঘু আছেন। মহাত্মা গান্ধী কি বলেছিলেন? ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের হোমল্যান্ড, কিন্তু পৃথিবীর যেখানে হিন্দুরা থাকবে ভারতবর্ষের দায়িত্ব তাদের রক্ষা করা, ভারতবর্ষ তাদের অভিভাবক। তাই পড়োশী দেশে সনাতনীরা আক্রান্ত হলে মৌলবাদীদের দ্বারা, তৌহিদি জনতার দ্বারা, আমরা তো উদ্বিগ্ন হবই, এবং আমরা আমাদের উদ্বেগকে পড়োশী দেশকে জানাবো। প্রধানমন্ত্রীও জানিয়েছেন, বিদেশ দপ্তরে জানিয়েছেন, এখনো জানাচ্ছেন, কিন্তু কাজের কাজ কতটা হয়েছে আমি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে রাষ্ট্রদূতের কাছে তার উদ্বেগ প্রকাশ করেছেন কিনা আমরা জানি না, কারণ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি, কোনো সাংবাদিক বৈঠক হয়নি। তাই এই প্রশ্নগুলো উঠছে। যখন এই ধরনের বৈঠক যখন হয়, তখন কি আলোচনা হলো তা নিয়ে স্পেকুলেট করাটা ঠিক নয়। কোনো এক পক্ষকে বলতে হবে সাংবাদিকদের সামনে যে আলোচনা হয়েছে এই বিষয়গুলো। বাংলাদেশের উপদূতাবাস একটা বিবৃতি দিয়েছে, বিবৃতিতে কিন্তু এই কথাগুলো নেই। তাই আমার প্রশ্ন যে এই বিষয়গুলো কি মুখ্যমন্ত্রী তুলেছিলেন, জানি না, কিন্তু তার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক খুব তাৎপর্যপূর্ণ, বিশেষ করে এমন একটা সময় যখন অন্তর্বর্তী সরকার 1 বছর পূর্ণ করতে চলেছে, বাংলাদেশের নির্বাচনের সময়, দিন নিয়ে জল্পনা চলছে, শেখ হাসিনা এখনো ভারতে আছেন। সম্পর্ক তো খুব স্বাভাবিক নেই। আমরা চাই সম্পর্ক স্বাভাবিক হোক, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের সোনালী অধ্যায় রচিত হোক। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো সদর্থক পদক্ষেপ নিতে পারেন, তাহলে অকুণ্ঠ ধন্যবাদ জানাবো এবং তার সমস্ত উদ্যোগকে সমর্থন জানাবো। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতের নবান্নে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সমসাময়িক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ।